গুড মর্নিং। আবার এলাম তোমাদের সরলরেখার সংক্ষিপ্ত যে পার্টটা আগের দিন শেষ হয়নি, আজকে সেই পার্টটা শেষ অংশ নিয়ে। দেখো, আগের দিন তোমরা 10 পর্যন্ত করেছিলে, এখন 11 থেকে দেখো। 11 যে অঙ্কটা রয়েছে সেটা আমি আর করছি না, কারণ একদম একই একটা অঙ্ক তোমরা এক্সাম্পল, তোমাদের বইয়ের এক্সাম্পল 12তে দেওয়া রয়েছে। তাহলে এক্সাম্পল 12 দেখে তোমরা 11 অঙ্কটা, সংক্ষিপ্ত 11 অঙ্কটা করে নেবে। তারপরে দেখো সংক্ষিপ্ত 12তে একটা অঙ্ক আছে, পড়ো। x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 সরলরেখার উপর 2,-5 আর 6,-1 বিন্দু দুটির সংযোজক রেখাংশের লম্ব অভিক্ষেপ। তো এই লম্ব অভিক্ষেপ কথাটা হয়তো নতুন, তো লম্ব অভিক্ষেপ জিনিসটা কি একবার ছবিতে বুঝে নাও। দেখো, এখানে একটা সরলরেখা আছে, সরলরেখাটার সমীকরণ দেওয়া আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, আর দুটো বিন্দু আছে, একটা 2,-5, মনে করছি এখানে আছে 2,-5, আর একটা বিন্দু আছে 6,-1, মনে করি এখানে আছে। তাহলে এই বিন্দু দুটোর সংযোজক রেখাংশ হচ্ছে এইটা। তো প্রশ্নটা আবার করো, বিন্দু দুটির সংযোগ রেখাংশের লম্ব অভিক্ষেপ। তো লম্ব অভিক্ষেপ মানে হচ্ছে এইখান থেকে যদি আমরা এই সরলরেখার উপর লম্বটা নিই, আর এইখান থেকেও যদি এই সরলরেখার উপর লম্বটা নিই, তাহলে লম্ব দুটোর যে দৈর্ঘ্যটা উৎপন্ন করলো, মানে এই দৈর্ঘ্যটাকে বলা হয় এই রেখাংশের লম্ব অভিক্ষেপ। তার মানে এটা যদি PQ হয়, তাহলে PQ এর লম্ব অভিক্ষেপ হবে এই AB। তাহলে PQ এর লম্ব অভিক্ষেপ হচ্ছে AB। তাহলে আমরা ছবি দিকে এটা লিখতে পারবো যে PQ এর লম্ব অভিক্ষেপ PQ এর লম্ব অভিক্ষেপ AB। ঠিক আছে, তার মানে আমাদের AB এর দৈর্ঘ্য বের করতে হবে। এবার প্রশ্নটা আমরা এইরকম করে করব যে AB এর দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব। যদি আমরা A বিন্দুর স্থানাঙ্ক আর B বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাই, তাহলে আমরা দুটো বিন্দুর স্থানাঙ্ক থেকে আমরা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে পারবো। হ্যাঁ, দুই বিন্দুর মধ্যে দূরত্ব সূত্র থেকে, ডিসটেন্স ফর্মুলা। তো এবার প্রশ্নটা এলো যে এর স্থানাঙ্ক তো দেওয়া নেই, তাহলে এর স্থানাঙ্ক আমরা পাবো কি করে। এইভাবে নিজেই নিজেকে প্রশ্নগুলো করতে হবে যে এর স্থানাঙ্ক আমরা পাবো কোথা থেকে। তো ভালো করে দেখো, এর স্থানাঙ্কটা আমরা পেতে পারি কোথা থেকে। আমরা জানি দুটো বিন্দু পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক আমরা সরলরেখা দুটোকে সমাধান করে পেতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এ স্থানাঙ্ক পেতে গেলে এটা তো এই সরলরেখা আর এই সরলরেখার ছেদ বিন্দু, তাহলে এই দুটো সরলরেখা সমাধান করে এটা পাবো। উত্তর হলো। এবার প্রশ্নটা চলে এলো যে এই সরলরেখার সমীকরণটা তো দেওয়া রয়েছে, তাহলে এই সরলরেখার সমীকরণ তো দেওয়া নেই, তাহলে এই সরলরেখার সমীকরণটা আমরা পাবো কোথা থেকে। ঠিক আছে, তার জন্য আমাদের কি করতে হবে না, এই সরলরেখার উপরে তো এটা লম্ব আছে, আর লম্ব রেখার উপরে একটা বিন্দুও দেওয়া রয়েছে, মানে লম্ব সরলরেখার সমীকরণ ধরে নিলে যে কেটা পাই, কে এর জন্য বিন্দুও দেওয়া রয়েছে, তার মানে এখান থেকে আমরা AP এর সমীকরণ বের করতে পারবো। ব্যাস, তাহলে AP এর সমীকরণ যদি বের করতে পারি, এবার আমরা পরপর এগোতে পারবো। তাহলে AP এর সমীকরণ বের করব, তারপর সমাধান করে এই বিন্দু পাবো। একইভাবে BQ এর সমীকরণ বার করব, সমাধান করে B বিন্দু পাবো, তারপরে AB এর দূরত্ব নির্ণয় করব। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে আমি একটু এগিয়ে দিচ্ছি। দেখো, এখানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 এর উপর লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ, যে কোনো সরলরেখার সমীকরণ কি হবে, x সহগ দুটো তো একই আছে, তাহলে x প্লাস ওয়াই সমান k। k এর মান বার করার জন্য এটা p মানে 2,-5 বিন্দুগামী হতে পারে। তাহলে অতএব k সমান হবে কত, 2-5 মানে -3। আবার আবার হতে পারে তো এটা q বিন্দুগামীও হতে পারে, q মানে হচ্ছে 6, -1 বিন্দুগামীও হতে পারে।
তাই না? তাহলে 6, -1 বিন্দু, কারণ এটাও এর উপরে লম্ব, এটাও এর উপরে, তাহলে আমরা একসঙ্গে দুটোকে পেয়ে যেতে পারবো। তাহলে এই বিন্দুটাকে যদি এখানে বসাই তাহলে আমাদের কে এর মান হবে কত? 6 - 1 মানে হচ্ছে 5। ঠিক আছে? অতএব তাহলে এপি এর সমীকরণ, এপি এর সমীকরণ মানে এপি সরলরেখার সমীকরণ কত হবে? এপি সরলরেখার ক্ষেত্রে পিএস এখানে 3 পেয়েছি আমরা, তাহলে x + y সমান হচ্ছে -3 হলো, এটা 2 নম্বর। আর বিকিউ, বিকিউ সরলরেখার সমীকরণ হবে x + y সমান k এর মান হচ্ছে 5, এটা 3 নম্বর সমীকরণ। তো 1 নম্বরটা কোথায়? সব সময় আমরা মূল সমীকরণ যেটা দেওয়া আছে এটা 1 নম্বর সমীকরণ। এবার আমাদের কি করতে হবে বলে গেছি পরপর, এটা 1 নম্বর, এইটা 2 নম্বর, তাহলে 1 আর 2 এর সমাধান করে আমরা a পাবো, আর 1 আর 3 এর সমাধান করে আমরা b পাবো। তারপরে আমরা a b এর দূরত্ব বার করতে পারবো। বুঝেছো নিশ্চয়ই? এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এই দুটোকে সমাধান করে আমরা a বিন্দুর স্থানাঙ্কটা পাবো। ঠিক আছে? আবার 1 নম্বরের সঙ্গে 3 নম্বর সমাধান করে আমরা b বিন্দুর স্থানাঙ্ক পাবো। তারপরে a আর b এর মধ্যে দূরত্ব বার করতে পারবো। নিশ্চয়ই এটা শেষ করতে পারবে নিজে? ঠিক আছে? তারপরে দেখো 13টা, 13তে কি করেছি দেখো, এখানে একটা ত্রিভুজের 3টে বাহুর সমীকরণ দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে একটা ছবি এঁকে নেব। এ বি সি একটা ত্রিভুজ আছে, মনে করি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো এ বি সি ত্রিভুজের 3টে বাহু দেওয়া আছে। প্রথমটা হচ্ছে বিসি বাহু, তাহলে এটা 1 নম্বর সমীকরণটা। তারপরটা হচ্ছে সিএ, এটা 2 নম্বর সমীকরণটা। এটা এই বাহুটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। ঠিক আছে? এখন আমাদের প্রশ্নটা কি আছে, সবসময় অঙ্কটা আগে ভালো করে পড়বে, প্রশ্নটা থেকে অঙ্কটা চেষ্টা করবে, প্রশ্নটা থেকে অঙ্কটা কিভাবে উত্তরটা পাবো সেই প্রশ্ন থেকে একটু পিছিয়ে পিছিয়ে আসতে। দেখো কিভাবে আমি বলছি, প্রশ্নটা হচ্ছে এ থেকে বিসির উপর অঙ্কিত লম্বের সমীকরণ, এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্ব, এই সমীকরণটা আমাদের বের করতে বলেছে। সমীকরণ কিন্তু ডিসটেন্স নয়। তার মানে এডি একটা সরলরেখা, এডি সরলরেখার সমীকরণ আমাদের বের করতে হবে। তো আমরা কি দেখতে পাচ্ছি যে এডিটা বিসির সঙ্গে লম্বভাবে আছে, তাহলে লম্ব সরলরেখার সমীকরণ আমরা ধরে নিতে পারবো। আর ধরে নিলে তো কে থাকবে একটা কনস্ট্যান্ট নাম্বার, তো কে এর মানটা বার করার জন্য একটা বিন্দু দরকার। তাহলে এখানে তো বিন্দু দেওয়া নেই অঙ্কটাতে, কিন্তু কোন বিন্দু দিয়ে যাচ্ছে না, এ বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে আমাদের এ বিন্দুর স্থানাঙ্কটা জানতে হবে, তাহলেই আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে। এইভাবে আমরা ভাববো যে আমাদের এডি সরলরেখার সমীকরণ, তাহলে এডিটা হচ্ছে বিসির উপর লম্ব, আমরা লম্ব সরলরেখার সমীকরণ ধরে নিতে পারবো। তাতে যে কেটা থাকবে, কে এর মানটা বার করার জন্য একটা বিন্দু দরকার, সেই বিন্দুটা এখানে সরাসরি দেওয়া নেই, কিন্তু একটু চেষ্টা করলে আমরা বার করে নিতে পারবো। কোথা থেকে? কারণ এ বিন্দু স্থানাঙ্ক আমরা পাবো 2 আর 3 কে সমাধান করি, কারণ 2 আর 3 এর ছেদ বিন্দু হচ্ছে এ। তাহলে প্রথমে আমরা কি করব, সবগুলো নয় 2 আর 3 এর সমাধান করে নেব। ঠিক আছে? তাহলে এটা বাড়িতে করছো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের 1 নম্বর কাজ 2 ও 3 সমাধান করা, 2 নম্বর আর 3 নম্বর সমাধান করতে হবে। সমাধান করে আমরা a এর স্থানাঙ্ক পেয়ে যাব। a এর স্থানাঙ্ক পাওয়ার পর আমরা বিসি, বিসি এর লম্ব সরলরেখার সমীকরণ ধরব। বিসি এর লম্ব সরলরেখার সমীকরণ কি হবে? বিসি এর লম্ব সরলরেখার সমীকরণ হবে x - 2y = k। তারপরে k এর মান বার করার জন্য a এর যে স্থানাঙ্কটা পাবো সেই স্থানাঙ্কটা বসিয়ে দেব, ব্যাস হয়ে যাবে আমাদের AD সরলরেখার সমীকরণ। ঠিক আছে? বুঝেছো নিশ্চয়ই? দেখো অঙ্কটা বলতে যতটা সময় লাগছে, করে দিলেও কিন্তু তার থেকে একটু কম সময়ই বরঞ্চ হবে, কিন্তু আমি দিচ্ছি না, কারণ অঙ্কটা তোমাদেরকে শিখতে হবে। আর শেখার জন্য অঙ্ক দেখে টুকে নিলে কোনোদিন শিখতে পারবে না। সেজন্য শুনো, ভালো করে শুনলে নিশ্চয়ই অঙ্কটা করতে পারবে। সেজন্য শুনে নিজে করো, তাহলে অঙ্কগুলো শিখে যেতে পারবে। তারপরে দেখো 14টা, একটু ভালো করে পড়ে নাও। এ বি সি ডি 4টে বিন্দু দেওয়া আছে, বলেছে 4টে বিন্দু দিয়ে একটা সামন্তরিকের শীর্ষবিন্দু হবে 4টে বিন্দু, যার বিসি হবে একটা কর্ণ। তো এখানে দেখো একটু আঁকার জন্য তোমাকে বিসিটাকে কিন্তু কর্ণ ওরা বলে দিয়েছি, তাহলে এমন ভাবে 4টে বিন্দুকে বসাতে হবে যাতে বিসিটা কর্ণ হয়।
আর এটা ওরা কিন্তু বলে দেয়নি যে এবিসিডি একটি সামুদ্রিক, অতএব মাথা থেকে যেন এবিসিডি একটা সামুদ্রিক, অতএব নামগুলো পরপর থাকতে হবে, এটা যেন মাথায় চলে না আসে। তাহলে বিন্দু চারটেকে আমরা যেখানে খুশি নিতে পারবো, কারণ এবিসিডি সামুদ্রিক বলে দেয়নি, কিন্তু যেটা বলে দিয়েছে সেটাকে আমাদের গ্রাহ্য করতে হবে, যেটা হচ্ছে বিসি একটা কর্ণ। তাহলে আমাদের সামুদ্রিকটার নামটা এমন ভাবে দিতে হবে যেন বিসিটা একটা কর্ণ হয়। তাহলে বিসি কর্ণ দিলে আমাদের কিন্তু এটা এবিসিডি সামুদ্রিক হয়নি, এটা হলো এবিডিসি একটা সামুদ্রিক। ঠিক আছে, এবিডিসি একটা সামুদ্রিক যার বিসিটা হচ্ছে একটা কর্ণ, বিসিটা হচ্ছে একটা কর্ণ। তো এখান থেকে প্রশ্ন আছে এইচ কে এর মান নির্ণয় করো। তো দেখো এটা এইচ কে এর মান আমরা খুব সহজেই পেয়ে যাব, কারণ এ এর স্থানাঙ্ক দেওয়া আছে, ডি এর স্থানাঙ্ক দেওয়া আছে। আমরা যদি এই কর্ণটাকে যোগ করে দিই, তাহলে এ এর স্থানাঙ্ক আর ডি এর স্থানাঙ্ক থেকে আমরা এই স্থানাঙ্কটা পেয়ে যাব, কারণ এডি এর মধ্যবিন্দু হচ্ছে ধরো ও। তাহলে এটা তোমরা নিজেরা করবে, এ ডি এর মধ্যবিন্দু হচ্ছে ও, আবার বি আর সি এর মধ্যবিন্দু হচ্ছে ও। তাহলে আমরা যদি বিসি এর মধ্যবিন্দু, যেহেতু বি আর সি দেওয়াই রয়েছে, তাহলে বিসি এর মধ্যবিন্দু প্রথম বের করে নেব। তাহলে বিসি এর মধ্যবিন্দু হবে 7 - 1, 7 - 1/2 কমা 15 - 5/2, তার মানে হচ্ছে 3,5 হলো। আর এডি এর মধ্যবিন্দু হবে, এডি এর মধ্যবিন্দু হবে এটা h - 2/2 কমা k + 7/2। আমরা জানি মধ্যবিন্দু হচ্ছে যোগফল বাই 2। তো এডি এর মধ্যবিন্দু যেটা বিসি এর মধ্যবিন্দু তো সেটা, তার মানে এই দুটো বিন্দু তো একই বিন্দু, তাই না? তাহলে এডি এর মধ্যবিন্দু 3, 5 আর এটার মধ্যবিন্দু, তাহলে শর্তটা হয়ে যাবে h - 2/2 সমান হচ্ছে 3। এটা থেকে আমাদের h এর মান বেরিয়ে যাবে, h এর মান হবে 6 আর 2 8, আর k + 7/2 এটা সমান হচ্ছে 5। এখান থেকে আমরা k এর মান পেয়ে যাব 10 থেকে 7 বাদ দিলে 3। প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম h কে। ওখানেই দেখো আরো একটা প্রশ্ন আছে, সামুদ্রিকের কর্ণ দুটির অন্তর্গত কোণ নির্ণয় করো। তো এটা তো পরের প্রশ্ন নিজেই করতে পারবে। তাহলে এখান থেকে আমরা কি করব, প্রথমে কর্ণ এডি, তাহলে এডি এর নতি বের করব, মানে প্রবণতা বের করব। তাহলে এডি এর প্রবণতা বের করব আর বিসি এর প্রবণতা বের করব। একটা m1 একটা m2, তারপর ওদের মধ্যবর্তী কোণ আমরা নিশ্চয়ই সূত্র থেকে বার করতে পারবো। ঠিক আছে, তাহলে এই অংশটা নিজে শেষ করতে পারবে। তারপরে দেখো 16 অঙ্কটা কি বলেছে, অঙ্কটা একটু মন দিয়ে পড়ো। একটা সরলরেখা এবি y অক্ষকে বি বিন্দুতে ছেদ করে এবং বি বিন্দুতে এবি এর উপর অঙ্কিত লম্ব সরলরেখাটি এক্স অক্ষকে সি বিন্দুতে ছেদ করে। এবি সরলরেখার সমীকরণটা দেওয়া আছে। তো প্রথমে আমরা একটা ছবি এঁকে নেব। তার আগে এবি সরলরেখা যেটা দেওয়া রয়েছে, যেহেতু এটা অক্ষ টেনে আমাদের করতে হবে, মানে অক্ষের উপরে সরলরেখাটাকে টানতে হবে, অতএব সরলরেখার পজিশনটা কিন্তু ঠিক পজিশনটা দেখাতে হবে, মানে কোন পাদে রয়েছে, কোন অক্ষকে কোথায় ছেদ করবে, এটা একটু ঠিক করে নেব। তাহলে আমরা কি করব, এখানে তো -1 আছে, ছেদিত অংশ আকারে, কিন্তু এখানে 1 আনতে হবে। তার মানে আমরা বোথ সাইডকে মাইনাস দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে x/-3 প্লাস y/4 সমান হচ্ছে 1। এটা তার মানে x অক্ষকে কোথায় ছেদ করছে, -30 বিন্দুতে, আর y অক্ষকে 04 বিন্দুতে। এইটুকু শুধু আমাদের জানা যে কোথায় -30টা কত দূরে হবে সেটা আমাদের দেখার দরকার নেই, যত দূরে হবে হোক। 0,4 বিন্দুটা এখানে হবে। তো এই দিকে আমাদের একটা সরলরেখা রয়েছে, এটা সরলরেখার পজিশনটা আমাদের ঠিক করতে হবে। বলেছে y অক্ষকে b বিন্দুতে ছেদ করেছে, তার মানে এই স্থানাঙ্কটা বলে দিল b। এটা আছে কোথাও এইদিকে, এটার জন্য কোনো নির্দিষ্ট কিছু বলে দেয়নি, তাহলে এটা সরলরেখার উপর আছে। তাহলে এটা হলো আমাদের ab সরলরেখা। তারপরে আবার পড়ো, একবার পড়লেই কিন্তু হবে না, অঙ্কটা একবার পড়ে নেবে, তারপর কিন্তু আবার একটু একটু করে পড়বে আর ছবিটা আঁকবে। আবার পড়ো, y অক্ষকে b বিন্দুতে ছেদ করে এবং b বিন্দুতে ab এর উপর অঙ্কিত লম্ব x অক্ষকে c বিন্দুতে ছেদ করে। তাহলে b বিন্দুতে এর উপরে একটা লম্ব আছে, 90 ডিগ্রি কোণ আছে, সেটা x অক্ষকে গিয়ে ছেদ করেছে c বিন্দুতে।
এটা x অক্ষ, তাহলে x অক্ষকে c বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এটা y অক্ষ, x অক্ষকে c বিন্দুতে ছেদ করেছে। বলেছে AB সরলরেখার সমীকরণ বলে দিয়েছে, দিয়ে বলেছে c বিন্দু স্থানাঙ্কটা বের করো। দেখ কি বলেছি আমি, প্রশ্ন থেকে একটু পিছিয়ে পিছিয়ে আসবো আমরা। প্রশ্নটা কি না, c বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। এবার আমরা কিভাবে পিছবো, c বিন্দু স্থানাঙ্ক আমরা কিভাবে পাবো না, c বিন্দুটা হচ্ছে এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখার ছেদ বিন্দু। তাহলে আমরা যদি দুটো সরলরেখার সমীকরণ পেয়ে যাই তাহলে সমাধান করে c এর স্থানাঙ্ক বের করতে পারবো। এখন x অক্ষ তো এটা, x অক্ষের সমীকরণ আমরা জানি y সমান 0, তাহলে x অক্ষের সমীকরণ আমরা পেয়ে গেছি। এখন যদি আমরা BC এর সমীকরণটাও জানতে পারতাম তাহলে কিন্তু সমাধান করলেই হয়ে যেত। তো BC সমীকরণটা কি আমরা পাবো, তো BCটা দেখো AB সরলরেখার উপর লম্বভাবে আছে, তাই না। তাহলে AB সরলরেখাকে যদি আমরা সাধারণ আকারে নিই তাহলে তার লম্ব সরলরেখার সমীকরণ ধরে নিতে পারবো। তার জন্য তো একটা বিন্দু চাই, তো বিন্দুটা কোথায়, B এর স্থানাঙ্ক কিন্তু আমরা ইতিমধ্যে এখান থেকে পেয়ে যাব। এখান থেকে আমরা B বিন্দুর স্থানাঙ্কটা আমরা এখান থেকেই পেয়ে যাচ্ছি, কত 0,4। এটা হচ্ছে 0,4, তাহলে একটা বিন্দু তো পেয়ে গেছি। এখন এইটাকে আমরা একটু সাধারণ আকারে প্রকাশ করে দিচ্ছি, তাহলে 4x - 3y 4x - 3y ইকুয়াল টু হচ্ছে -12। এটা সাধারণ আকার, তাই না। তাহলে এর উপরে লম্ব সরলরেখার সমীকরণ হবে, এর উপর লম্ব সরলরেখার সমীকরণ কি হবে, 3x + 4y = k। k এর মানটা বার করার জন্যই 4 0 4 বিন্দু আছে, ইহা b মানে হচ্ছে 0 4 বিন্দুগামী। তাহলে এই বিন্দু দিয়ে যদি যাই তাহলে আমরা k এর মানটা পেয়ে যাচ্ছি, তার মানে k সমান পাচ্ছি আমরা 0 4 মানে হচ্ছে 16। অতএব BC সরলরেখার সমীকরণ কি পেলাম, 3x + 4y সমান হচ্ছে 16। এইটা x অক্ষকে কোথায় ছেদ করেছে সেটা আমাদের বের করতে হবে। x অক্ষের সমীকরণ হচ্ছে y সমান 0, তাহলে এখানে যদি y সমান 0 বসিয়ে দিই, y = 0 হলে x = পাচ্ছি আমরা 16/3। অতএব c বিন্দুর স্থানাঙ্ক 16/3, 0। তাহলে c এর স্থানাঙ্ক কত হলো 16/3, 0। তাহলে এটাই আমাদের आंसर। তারপরে দেখো 17টা, খুব সহজ একটা অঙ্ক। একটা সরলরেখার প্রবণতা 7, এই সরলরেখার সঙ্গে 45 ডিগ্রি কোণে নত সরলরেখা দুটির প্রবণতা নির্ণয় করো। তো একটা সরলরেখা আছে, তার সঙ্গে 45 ডিগ্রি কোণে দুদিকে দুটো সরলরেখা থাকতে পারে, এগুলো 45 ডিগ্রি কোণে নত। তাহলে এই সরলরেখা দুটোর সমীকরণ আমাদের বের করতে হবে। এটার প্রবণতাটা বলেছে, মানে m1টা হচ্ছে 7। তাহলে ধরে নিচ্ছি অপর সরলরেখা মানে 45 ডিগ্রি কোণে নত সরলরেখা, 45 ডিগ্রি কোণে নত সরলরেখার প্রবণতা মানে m2 সমান হচ্ছে, প্রবণতা হচ্ছে m2, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে শর্তটা হচ্ছে ওদের মধ্যবর্তী কোণ মানে tan 45 ইকুয়াল টু হচ্ছে m1 7 - m2 / 1 + 7 m2, ঠিক আছে। এটাতে মড থাকে বলেছিলাম, কারণ 45 ডিগ্রিটা সূক্ষ্ম কোণ, তাহলে সবসময় মড রেখে দেবে। তাহলে আমরা পাচ্ছি 1 = 7 - m2 / 1 + 7 m2 এর মড। এই মডটাকে যদি আমরা তুলে দিই তাহলে 7 - m2 / 1 + 7 m2 সমান +-1। অ্যাকচুয়ালি মডটা তুললে যেদিকে মডটা তুলছে সেদিকেই প্লাস মাইনাস থাকার কথা, কিন্তু আমরা যেহেতু এদিকে 1 একটা ধ্রুবক সংখ্যা রয়েছে, আমরা এইদিকেও দিতে পারি, যে কোনো একটা দিকে প্লাস মাইনাস দিলেও কিন্তু একই জিনিসকেই প্রকাশ করে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে +-1।
তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 7 - m2 ইকুয়াল টু প্লাস মাইনাস 1 প্লাস 7 m2। এখন আমরা যদি প্লাস চিহ্ন নিই, প্লাস চিহ্ন নিয়ে যেটা পাবো সেটা হচ্ছে 7 - m2 সমান হচ্ছে 1 প্লাস 7 m2 বা 8 m2 ইকুয়াল টু m2 ইকুয়াল টু হচ্ছে 7 মাইনাস 6। তার মানে m2 সমান হচ্ছে 6/8 মানে 3/4। এটা প্লাস চিহ্ন নিয়ে হলো। এখন আমরা যদি মাইনাস চিহ্ন নিই, মাইনাস চিহ্ন নিয়ে আমরা পাবো, দেখো মাইনাস চিহ্ন নিলে আমরা পাবো 7 - m2 ইকুয়াল টু -1 - 7 m2 বা তাহলে 6 m2 ইকুয়াল টু হচ্ছে -8 বা m2 ইকুয়াল টু হচ্ছে -8/6 মানে 4/3। তাহলে অন্য সরলরেখার আমরা দুটো প্রবণতা পেয়েছি, একটা -4/3 আর একটা 3/4। তো অন্য সরলরেখা দুটির প্রবণতা নির্ণয় করো। তাহলে আমরা প্রবণতা দুটো আরেকবার এক জায়গায় লিখে দেবো। তাহলে অন্য সরলরেখার প্রবণতা দুটো হলো 3/4 এবং -4/3। ঠিক আছে, তারপরে দেখো 18টা। তো একবার অঙ্কটা পড়ে নেবে। একটা সরলরেখার উপর লম্ব যেসব সরলরেখা মূলবিন্দু থেকে দূরত্ব 3 তাদের সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে আমরা একটা ছবি এঁকে দেখে নিই। মূল বিন্দু বলেছে, সেজন্য আমরা অক্ষটা টেনে নিলাম। বলেছে একটা সরলরেখা এখানে দেওয়া আছে 4x - 3y, 4x - 3y মানে এদিকে একটা সরলরেখা যাবে 4x - 3y = -7। ঠিক আছে, এই সরলরেখাটার উপর লম্ব এরকম সরলরেখা আছে যেটা মূল বিন্দু থেকে, এর উপরে একটা লম্ব সরলরেখা আছে যেটা মূল বিন্দু থেকে দূরত্বটা হচ্ছে 3 একক। এইরকম একটা সরলরেখার সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে এই সরলরেখার সমীকরণ কিন্তু আমাদের দেওয়া আছে 4x - 3y + 7 = 0। এর উপরে লম্ব সরলরেখার সমীকরণ আমাদের বের করতে বলেছে, যার মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 3। তাহলে আমরা কি করব? তাহলে এর উপর লম্ব যে কোনো, আমরা কিন্তু একই জিনিস করছি বারবার, যে কোনো সরলরেখার সমীকরণ কি হবে? 3x + 4y = k। এবার এখানে k এর মান বের করার জন্য সরাসরি আমাদের কোনো বিন্দু দেওয়া নেই বা বিন্দু পাবো বলেও মনে হচ্ছে না। তো তার জন্য আমাদের 3টাকে কাজে লাগাতে হবে। তো 3টা কি? মূল বিন্দু থেকে এই সরলরেখাটার দূরত্ব। তো মূল বিন্দু থেকে দূরত্ব মানে কত, কোন আকার থেকে পাওয়া যায়? অভিলম্ব আকার। তো অভিলম্ব আকারে এটাকে আমরা প্রকাশ করে দিই। তাহলে অভিলম্ব আকারে প্রকাশ করে পাই, অভিলম্ব আকারে প্রকাশ করে পাই, অভিলম্ব আকারে কি করে প্রকাশ করতে হয় আমরা জানি, √a² + b² মানে √3² + 4² √3² + 4² মানে হচ্ছে 5। তাহলে 5 দিয়ে আমরা বোথ সাইডকে ভাগ করে দেব। তাহলে 3x/5 + 4/5y সমান হচ্ছে k/5। ঠিক আছে, এই যে অভিলম্ব আকারে প্রকাশ করলাম, এই যে ডান দিকে যেটা পাওয়া যায় এটাই হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব। কিন্তু এখানে আননোন একটা নাম্বার রয়েছে, এটা নেগেটিভ না পজিটিভ জানি না, দূরত্ব সবসময় পজিটিভ হয়। সেই জন্য আমরা লিখব শর্ততে mod k/5। 5টা তো পজিটিভ, কিন্তু kটা যেহেতু নেগেটিভ না পজিটিভ জানি না, সেই জন্য k তে আমরা mod ব্যবহার করব। এইটা সমান হচ্ছে 3। অতএব k সমান হবে ±15। ওই যে মডটা উঠে গেল, মড ওঠার জন্য একটু আগে দেখেছো এইদিকে প্লাস মাইনাস থাকে, এদিকে দিলেও হবে +- k = 15, তার মানে k = +-15। ঠিক আছে, এটা হলো k এর মান। অতএব নির্ণেয় সমীকরণ, তাহলে নির্ণেয় সমীকরণ, দুটো সমীকরণ চেয়েছিল না, একটা 3x + 4y = +-15। এই যে দুটো সমীকরণ, একটা +15 একটা -15। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইল। আমরা পরের ভিডিওতে পরের অংশটা দেখে নেব। ঠিক আছে।